বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আদিত্যকে দেওয়া কথা রাখতেই পরমা অভ্রকে বিয়ে করে, আর বিয়ের পর থেকেই পরমার মন ভালো নেই। যদিও অভ্রের মনে খানিকটা খটকা লাগে, অভ্র মনে মনে ভাবে তবে কি পরমা এই বিয়েতে রাজি ছিল না। পরক্ষণেই অভ্র মনে মনে ভাবে হয়তোবা পরিবার ছেড়ে চলে যাচ্ছে, সেজন্যই পরমার মন ভালো নেই। এরপর দেখানো হয় কাল রাত্রিতে পরমা আদিত্যকে কল করে। এদিকে পরমার সাথে কথা বলতে আসে অভ্র। পরমা ফোনে কথা বলছে দেখে অভ্র দরজার সামনে দাঁড়িয়ে যায়। অভ্র মনে মনে ভাবে পরমা হয়তো তার মা বাবা কিংবা বন্ধুর সাথে কথা বলছে। যাই হোক না কেন, তবে মেয়েটিকে দেখে মনে হচ্ছে মেয়েটির মনে কোনো বিষাদ আছে। মেয়েটির কোনো কারণে মন ভালো নেই। আমি পরমাকে সময় দেব। আমি তাড়াহুড়ো করে কিছুই করতে চাই না। এমনিতেই আমাদের বিয়েটাই তাড়াহুড়োই হয়েছে, আমরা একে অপরকে ঠিকঠাক জানতেও পারিনি। এইবার পরমা আমি একে অপরকে জানবো। অভ্র মনে মনে কথাগুলো ভাবছিল, তখনই পরমার একটা কথায় অভ্র যেন আকাশ থেকে পড়ে। পরমা আদিত্যকে বলে, আদিত্য, তুমি বলছো কমিটমেন্টের কথা, কিসের কমিটমেন্ট আদিত্য? তুমি কি পারবে সারা জীবন বিয়ে না করে আমার জন্য সিঙ্গেল থাকতে? তুমি কোনোদিনই পারবে না। এখন হয়তো কথাটা সহজভাবে বলছো, কিন্তু একটা সময় এই কথাটাই তোমার জীবনের সবচাইতে বড় ভার হবে। আদিত্য, প্রত্যেকটি মানুষই স্বাভাবিক জীবন চায়। আদিত্য বলে, পরমা তুমি এইভাবে কেন বলছো? পরমা বলছে, আমি ঠিক কথাই তো বলছি। তোমার চোখের সামনে অন্য কারোর স্ত্রী হয়ে থাকতে হচ্ছে আমাকে। আমাদের সম্পর্কটা তো হারিয়ে গেল আদিত্য। আমি চাইলেও তো কখনো কারোর সামনে মাথা উঁচু করে বলতে পারবো না আমি তোমায় ভালোবাসি। আমার মন জুড়ে শুধুমাত্র তুমি আছো আদিত্য, শুধুমাত্র তুমি। আমি তোমাকেই ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, আর তুমিই শেষ। আদিত্য বলে, সব কথা কি আর মুখে বলতে হয়? পরমা বলে, বলতে হয় আদিত্য। আমার তো সবাইকে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমি তোমায় ভালোবাসি, আমি আদিত্যকে ভালোবাসি। কথাগুলো শোনার পরে অভ্র যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তারই স্ত্রীর সাথে তারই আদরের ছোট ভাইয়ের সম্পর্ক ছিল। এটা অভ্র কি করেছে? তার ছোট ভাইয়ের ভালোবাসার মানুষকে সে কেড়ে নিয়েছে। যেই আদিত্য ফার্স্ট হলে অভ্র সবচাইতে বেশি খুশি হতো। অভ্রের হেরে যাওয়ার চাইতে আদিত্যর জিতে যাওয়ায় অভ্রের কাছে বেশি ইম্পর্ট্যান্ট ছিল, বেশি আনন্দের ছিল। আজ কিনা সেই ভাইকে নিজের অজান্তে আঘাত দিয়েছে অভ্র। অভ্র আবারও পরমার কথাগুলো শুনতে থাকে। পরমা আদিত্যকে বলে, আদিত্য, আমার তো চিৎকার করে বলতে ইচ্ছে করে তুমি শুধু আমার। আদিত্য, যখন আমাদের সম্পর্ক তৈরি হয়েছিল, যখন আমরা একে অপরকে দেখে মুগ্ধ হয়েছিলাম, তখন তো আমাদের মাঝখানে কেউ ছিল না। আদিত্য পরমাকে বলে, পরমা, আমি ভীষণ টায়ার্ড, আসলে কাল সারা রাত ঘুম হয়নি তো, বুঝতেই তো পারছো। পরমা বলে, এখন ফোন রাখতে বলছো তাই তো? অভ্র তখন মনে মনে ভাবতে থাকে, জীবনে আমি কখনো কোনো মেয়েকে ভালোবাসিনি, কখনো কোনো মেয়েকে দেখে মুগ্ধ হইনি। তোমায় যখন প্রথম দেখেছিলাম পরমা, প্রথম দেখাতেই তোমাকে আমার ভীষণ ভালো লেগেছিল। আমার বারবার মনে হয়েছে, মনে মনে হয়তো আমি সারা জীবন তোমার মতন কাউকে চেয়েছি, অথচ এখন মনে হচ্ছে কোথাও একটা মারাত্মক বড় ভুল হয়ে গেছে। আমি তোমায় এই ভুল থেকে মুক্তি দেব পরমা। আমি কখনোই তোমাদের মাঝখানে ছিলাম না, আর ভবিষ্যতেও থাকবো না। আমি তোমাদের মাঝখান থেকে সরে যাব। আমি জানি না এতে করে কোনো কিছু বদলাবে কিনা, তবে এর চাইতে বেশি আর কি বা করতে পারি, আমি কি বা করার আছে আমার। তুমি খুব ভালো থেকো। আমার কারণে তুমি যে কষ্ট পেয়েছো তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী পরমা। অভ্র যখন কথাগুলো মনে মনে ভাবছিল, তখনই পরমা অভ্রকে পর্দার আড়ালে দেখতে পায়। পরমা বলে, আপনি কি কিছু বলবেন? ফোনের ওপাশ থেকে আদিত্য বলে, ঠিক আছে, আমি তবে ফোন রাখছি। এই বলে আদিত্য কল কেটে দেয়। অভ্র রুমের ভেতরে আসে। অভ্র পরমাকে বলে, না, তেমন কোনো কথা নেই। পরমা বলে, আসলে কি বলুন তো, দুদিন হলো যা ধকল গেল, সেজন্য আমি একটু ক্লান্ত, আমার রেস্ট নেওয়া প্রয়োজন। অভ্র বলে, আমি জানি, আর এটাই স্বাভাবিক। আমি আপনাকে শুধুমাত্র একটি কথা বলতে এসেছিলাম। পরমা বলে, কি কথা? অভ্র বলে, আমাকে কালকেই চলে যেতে হচ্ছে। পরমা বলে, কাল? কিন্তু কোথায়? অভ্র বলে, আপনাকে বলেছিলাম না যুদ্ধের সম্ভাবনা আছে, আর এমন অবস্থায় যে কোনো সময় ছুটি ক্যান্সেল হতে পারে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, কালকেই আমাকে চলে যেতে হচ্ছে। কথাটা শুনেই উচ্ছ্বসিত হয়ে পরমা বলে, ও আচ্ছা তাই? অভ্র তখন মনে মনে ভাবে, আমার চলে যাওয়ার কথা শুনে তুমি খুব খুশি হয়েছো পরমা, তোমার কথাই খুব উচ্ছ্বসিত ভাব।
তুমি ভীষণ খুশি হয়েছো, কারণ আমার মতন একজন অবাঞ্ছিত মানুষের সাথে তোমার জীবনের সবচাইতে বিশেষ মুহূর্ত কাটাতে হলো না। হিসেব মতো কাল তোমার আমার ফুলসজ্জার রাত ছিল পরমা। পরমা তখন অভ্রকে বলে, কালই তো তার মানে আপনাকেই চলে যেতে হচ্ছে। অভ্র বলে, হ্যাঁ কালই আমায় যেতে হবে, আর এই কথাটা জানাতেই আমি এ ঘরে এসেছিলাম। পরমা বলে, বাড়ির সবাই কি জানে? অভ্র বলে, না এখনো কাউকে বলিনি, প্রথমে আপনাকে জানিয়ে দিলাম, এবার বাড়ির সবাইকে জানিয়ে দেব। জানি কথাটা শুনলে হয়তো সবার মন খারাপ হবে, কিন্তু কিছু করার নেই আমার, আমি হেল্পলেস, আমাকে যেতেই হবে, চলে যেতে হবে আমাকে। পরমা বলে, তো কখন যাবেন? অভ্র বলে, চিন্তা নেই, ফুলসজ্জার আগেই। পরমা বলে, অভ্র বলে, না মানে আজ রাতে গেলেই ভালো হতো, কাল ভোরবেলায় আমাকে উঠে চলে যেতে হবে। পরমা বলে, ও আচ্ছা, তবে বাড়ির সবাইকে জানিয়ে দিন। অভ্র বলে, হ্যাঁ এইবার সবাইকে জানাবো। এরপরেই অভ্র বলে, আই সরি পরমা, আমি হয়তো আপনার একটু বেশিই সময় নিয়ে নিলাম। পরমা বলে, ইটস ওকে। এরপরেই পরমা দরজার সামনে যায়। পরমা বলে, আমার খুব ঘুম পাচ্ছে। অভ্র বলে, হ্যাঁ এইবার আপনি দরজাটা বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। পরমা বলে, দরজা বন্ধ করার কথা তো আমি বলিনি। অভ্র বলে, আপনি হয়তো বলেননি, আমিই বললাম। আসলে এত বড় বাড়ি তো, এতগুলো মানুষ এখানে থাকে, যে কেউ এসে হয়তো আপনাকে বিরক্ত করবে। অভ্র কথাটা শেষ করে ঘর থেকে এক পা বাড়াতেই পরমা ঝট করে ঘরের দরজা বন্ধ করে দেয়, যেটা অভ্রের খুব খারাপ লাগে। এত তাড়াহুড়ো করে দরজা বন্ধ করার তো কোনো কারণ ছিল না। অভ্র মনে মনে বলে, আমি জানি পরমা, আজ থেকে সারা জীবনের জন্য তোমার মনের দরজা এইভাবেই আমার জন্য বন্ধ হয়ে গেল। আর হ্যাঁ, এটাই একমাত্র সত্যি নয়, বরং আরও একটা সত্যি আছে। সেই সত্যি এই যে আমি তোমার জীবনের দরজা আমার জন্য সারা জীবনের মতো বন্ধ করে দিলাম। অন্যদিকে দেখানো হয়, এত সময় আদিত্য যখন পরমার সাথে কথা বলছিল, ঠিক সেই মুহূর্তেই সুদীপা দরজায় দাঁড়িয়েছিল। আদিত্যের ফোন আলাপ সবটাই শুনে ফেলেছে সুদীপা। সুদীপা বুঝে গেছে আদিত্যর জীবনে বিশেষ কেউ আছে, যাকে আদিত্য কথা দিয়েছে আদিত্য তার জন্য কখনো বিয়ে করবে না। যদিও এই সব কিছু সুদীপার মাথার ওপর দিয়ে যায়, সুদীপার মনে নানান প্রশ্ন জাগে। আদিত্য স্যার যদি কাউকে ভালোবাসেন, তবে তাকে কেন বিয়ে করছেন না? তাকে বিয়ে করলেই তো পারেন, এভাবে সারা জীবন সিঙ্গেল থাকার কথা দেওয়ার কি আছে? পরক্ষণেই সুদীপা মনে মনে বলে, যাক বাবা, এইসব আবার আমি কেন ভাবছি? আমি এখানে এসেছিলাম ওনাকে একটা কথা জানাতে, কথাটা জানিয়ে চলে যাব। বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে, আর বাবা সুস্থ হয়ে উঠলে আমি আর বাবা কলকাতায় যাব। ওনার জীবন নিয়ে এত ভাবার আমার কি হলো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আদিত্য ফোন রেখে সোফায় বসতেই দেখে দরজায় সুদীপা দাঁড়িয়ে আছে। তখনই আদিত্য সুদীপাকে দেখতে পায়। আদিত্য সুদীপাকে দেখে বলে, এ কি তুমি এখানে? কথা নেই বার্তা নেই দুমদাম ঘরের ভিতরে চলে এলে, একবার আমার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করলে না? তখনই সুদীপা বলে, আপনিও তো আমার ব্যাপারে কথা বলছিলেন, ফোনে বিভিন্ন তথ্য দিচ্ছিলেন, আমি খুব ভালো স্টুডেন্ট, আপনি আমাকে, আমার বাবাকে, আমার পরিবারকে বাঁচিয়েছেন, আপনি সেই ডিউটি পালন করতে এখানে এসেছেন। কই, তখন তো আপনি আমার কাছ থেকে পারমিশন নেননি। আমার সম্পর্কে যে তথ্যগুলো দিচ্ছিলেন, আপনারও তো উচিত ছিল আমার থেকে পারমিশন নেওয়া। আদিত্য বলে, আচ্ছা আমাকে দেখলেই কি তোমার ঝগড়া করতে ইচ্ছে করে? সুদীপা বলে, আপনিই বলুন তো, আমাকে দেখলেই আপনিই বা এত তেলবেগুনে কেন জ্বলে ওঠেন? আদিত্য বলে, মানে? সুদীপা বলে, দেখুন আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি, বরং আমি আপনার আজ্ঞা পালন করতে এসেছি। আপনিই বলেছেন আপনার অনুমতি ছাড়া আমি আমার বাবাকে নিয়ে কোথাও যেতে পারবো না, গ্রাম থেকে বের হতে পারবো না। কিন্তু কাল আমার বাবাকে নিয়ে আমাকে জেলা হাসপাতালে যেতে হবে, কারণ পুলিশ আঙ্কেল বলছিলেন আপনার নাকি অর্ডার নেই, তাই তারা কেউ আমার সাথে যেতে পারবে না। সেজন্যই আমি আপনার থেকে অর্ডার নিতে এসেছি। তা না হলে আপনার মুখ দেখারও কোনো ইচ্ছে আমার নেই, আর আপনার সাথে কথা বলারও কোনো ইচ্ছে আমার নেই। আমি আপনার সাথে কথা বললেই তো সেটা ঝগড়া হয়ে যায়। আদিত্য তখন সুদীপার কথা শুনে হাসতে থাকে। সুদীপা বলে, কি আপনি হাসছেন কেন? আদিত্য বলে, না মানে ভাবছি। সুদীপা বলে, কি? আদিত্য বলে, তুমি এত ব্রিলিয়ান্ট, এত ভালো একজন মেয়ে, অথচ দেখো তুমি কতটা ঝগড়া করতে পারো। সুদীপা বলে, আপনি আমাকে ভালো ভাবেন বুঝি? সে আপনি যাই ভাবুন না কেন, তাতে আমার কি? দেখুন আমাকে অর্ডার দিন ব্যাস। তখনই আদিত্য বলে, তো তোমার বাবার শরীর এখন কেমন? সুদীপা বলে, বাবার শরীরটা খুব একটা ভালো নেই জানেন, হঠাৎ হঠাৎ করে প্রচণ্ড জ্বর আসছে, কিছুতেই জ্বর কমছেই না, সেই জন্যই ভাবছি বাবাকে নিয়ে একবার জেলা হাসপাতালে যাব। আদিত্য বলে, ও আচ্ছা, তো এখানকার ডক্টরকে দেখালেই হয়, ওখানে যাওয়ার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। সুদীপা বলে, আমি কি করব না করব সেটাও কি আপনাকেই বলতে হবে?
আদিত্য বলে, ও বাবা, এখন দেখি তোমাকে এইভাবে হবে না, তোমার পায়ে শিকল বেঁধে রাখতে হবে, ঘরে বন্ধ করে রাখতে হবে, বুঝলে? সুদীপা বলে, এই শুনুন, আপনি আমার সম্পর্কে এই কথাগুলো কি করে বলছেন? হ্যাঁ, পুলিশ অফিসার হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? আদিত্য বলে, হ্যাঁ, তা কিনে নিয়েছি বই কি। সুদীপা বলে, তো কলকাতায় তো আপনার একজন আছে, তার টানেই তো ছুটে গিয়েছিলেন, আমাদের কথা কি একবারও ভেবেছিলেন আমরা কতটা বিপদে পড়েছিলাম? সুন্দর যদি আমার সাথে কিছু করতো, তখন তো মরে যাওয়া ছাড়া আর অন্য কোনো পথই খোলা থাকতো না আমার। আপনি তো সেই কথা একবারও ভাবেননি, কলকাতায় যে আছে তার টানে ছুটে গেলেন। আদিত্য বলে, তেমন কিছু তো ঘটেনি, তবে তুমি কাঁদছো কেন?